নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি, নাম বকুলডাঙ্গা হল্ট। লেখক সৌরদীপ সৌমিত্র চৌধুরী। গল্প পাঠে আমি সাধন ঘোষ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক আজকের গল্প, বকুলডাঙ্গা হল্ট। হালকা একটা ঝটকা লাগতেই ঘুমটা ভেঙে গেল। কোনো স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। বড্ড গরম, এর মধ্যে আবার নিদ্রা দেবীর সদয় হওয়ার সম্ভাবনা কম। অজ্ঞতা চোখ কচলে উঠে বসলাম। এটা কোন জায়গা? বেশ ব্যস্ত কোনো স্টেশন বলেই মনে হচ্ছে। এত রাতেও ভিড় মোটামুটি ভালোই। টাইমটা দেখলাম মোবাইলে, রাত 1:05। গলাটা শুকিয়ে এসেছে, কিন্তু ব্যাগ থেকে বোতলটা বার করে দেখি তাতে আর এক বিন্দু জলও অবশিষ্ট নেই। জানালার ঠিক সামনেই পানীয় জলের একটা কল চোখে পড়ল। বোতলটা নিয়ে চটপট নেমে পড়লাম প্ল্যাটফর্মে। মনে হয় কিছুক্ষণ আগে এই অঞ্চলে বৃষ্টি হয়েছে। গোটা প্ল্যাটফর্ম এখনো জবজবে ভিজে। আরেকটু হলেই পাটা হড়কে যাচ্ছিল। সাবধানে টাল সামলে ট্রেন থেকে নামলাম। আকাশ এখনো গাঢ় কালো মেঘে ঢাকা। যে কোনো মুহূর্তে আবার আকাশ থেকে বৃষ্টিও নামতে পারে। যাই, তাড়াতাড়ি বোতলটা ভরে নেই। ধ্যাত, কল থেকে সুতোর মতো জল পড়ছে। সামান্য 2 লিটারের একখানা বোতল ভরতেই যেন পেরিয়ে যাচ্ছে এক যুগ সময়। কিন্তু বোতলটা ভরে পিছনে ঘুরতেই মাথায় বজ্রাঘাত পড়ল। ট্রেনটা স্টেশন ছেড়ে দিয়েছে একটু আগে। একটু একটু করে এগোতে শুরু করেছে। এক হাতে কোনো মতে বোতলটা সামলে দৌড় দিলাম ট্রেনের দিকে। তবে বাদ সারল বৃষ্টি স্নাত প্ল্যাটফর্ম। তাড়াতাড়ি ছুটতে গিয়ে পাটা গেল পিছলে। অতগুলো লোকের সামনে 2-3টে ডিগবাজি খেয়ে মাটিতে থুপড়ে পড়লাম। মাথাটা তুলে দেখি ট্রেনের শেষ বগির লাল আলোটা আমাকে ভেঙচি কেটে ক্রমশ রাস্তার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। এ তো ভারী আতান্তরে পড়া গেল। ট্রেনে আমার সমস্ত লাগেজ পড়ে আছে। কি করি এখন? একবার স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে দেখব। উফ, চত্বর সব উটকো আপদগুলো দেখছি আমারই কপালে এসে জোটে। তবে আসল ধাক্কাটা মনে হয় এখনো খাওয়া বাকি ছিল। হাত পা ঝেড়ে উঠে দাঁড়াতেই বাকরুদ্ধ হয়ে গেলাম। এটা আমি কোথায় দাঁড়িয়ে আছি? কিছুক্ষণ আগেই তো যথেষ্ট লোকজন ছিল। কোথায় গেল তারা? প্ল্যাটফর্মের এপার থেকে ওপার সম্পূর্ণ জনমানব শূন্য। আমি একাই এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছি। এতগুলো লোক সব কর্পূরের মতো উবে গেল নাকি? এছাড়াও আমার একটা জিনিস স্পষ্ট মনে আছে, স্টেশনে প্রায় 5-6টা প্ল্যাটফর্ম ছিল। এখন শুধুমাত্র 2টো, একটা আপলাইন আর একটা ডাউন। স্টেশন চত্বরের ঝলমলে টিউবলাইটগুলোও উধাও। এখন তার জায়গায় টিম টিম করে জ্বলছে ল্যাম্প পোস্টে টাঙানো কেরোসিনের বাতি। তাতে কাজের কাজ তো কিছুই হচ্ছে না, উল্টে সৃষ্টি হচ্ছে এক অদ্ভুতরে হলুদ আলো আধারে। এক নিমেষে আকাশের মেঘও সরে গেছে। এই আকাশ একদম পরিষ্কার। সেখানে আবার সুন্দর এক ফালি নীল চাঁদও উঠেছে। অমন উজ্জ্বল চাঁদ আমি জীবনে দেখিনি। ঠিক যেন কোনো অদৃশ্য পুরুষ এক বৃহৎ রূপালী ঘোড়ার থেকে পৃথিবীর বুকে জ্যোৎস্নার নির্মল ধারা ঢেলে চলেছে। সেই গলিত জ্যোৎস্না আকাশ থেকে ঝরে পড়ছে আমার গায়ে। শীতল চাঁদিনী ভিজিয়ে দিচ্ছে আমার সর্বাঙ্গ। ধপ করে একটা পাথরের বেঞ্চিতে শরীরটা এলিয়ে দিলাম। কি হলো ব্যাপারটা? মাটিতে পড়ে গিয়ে মাথায় চোট পেলাম বুঝি? এমন ধারা মতিভ্রম তো হওয়ার কথা নয়। সদ্য ভরা বোতলটা থেকে জল নিয়ে চোখে মুখে ছেটালাম। না, সব ঠিকই দেখছি। আমার চোখের সামনেই অন্ধকারাচ্ছন্ন 2 নম্বর প্ল্যাটফর্মটা একাকী পড়ে আছে। মোবাইল বের করে আরেকবার সময়টা দেখলাম, 1:05। স্ট্রেঞ্জ, এতক্ষণ ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, অথচ সময়টা 1 মিনিটও এগোয়নি। কোনটাও বিগড়াল নাকি?
নেটওয়ার্ক তো একদম শূন্য। কোন কুক্ষণে যে বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলাম, পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালাম। কয়েকটা লম্বা টান দিতেই মাথাটা কিঞ্চিত হালকা বোধ হলো। বেঞ্চে মাথাটা হেলিয়ে নিজের পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা নিয়ে চিন্তাভাবনা করছিলাম। ঠিক তখনই ট্রেনের হর্নের চমক ভাঙল। কেমন অদ্ভুত এই হর্নের ধ্বনি, ঠিক যেন শীষ দেওয়ার মতো এক তীক্ষ্ণ আওয়াজ। দূরে ইঞ্জিনের আলো দেখতে পাচ্ছি। কাছে এলো ট্রেনটা, একটা মালগাড়ি। কিন্তু ইঞ্জিনটা কীরকম? ডিজেল বা ইলেকট্রিক ইঞ্জিন তো নয়, এটা তো সেই আদ্যিকালের স্টিম লোকোমোটিভ। এই রুটে যে আজও স্টিম ইঞ্জিন চলে তা তো জানতাম না। এক রাস কুচকুচে কালো ধোঁয়া এবং কয়লার মিহি গুঁড়ো ছড়িয়ে আমাকে পিছনে ফেলে এগিয়ে গেল ইঞ্জিনটা। মিনিট পাঁচেক দাঁড়িয়ে কয়লা বোঝাই করা মালগাড়িটা আবার ঘটাং ঘটাং শব্দ তুলে স্টেশন থেকে বিদায় নিল। না, এভাবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে চলবে না। একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলতেই হবে। মনে হচ্ছে সবাই অচেনা, যেন কালচক্রের কোনো গুপ্ত চোরাপথ ধরে আমি এসে পড়েছি 70-80 বছর আগেকার সময়ে। বেঞ্চি ছেড়ে উঠতে যাব, তখনই প্ল্যাটফর্মের অপর প্রান্ত থেকে একটা ক্ষীণ সবুজ আলো চোখে পড়ল। রেলের পোশাক পরা দুজন লোক হাতে সিগন্যাল বাতি দুলিয়ে আমার দিকে হেঁটে আসছে। একজন বেশ লম্বা ফর্সা, আর একজন একটু বেঁটে রোগা। আমার কাছে এসে লম্বা লোকটি দরাজ গলায় জিজ্ঞেস করলেন, এত রাতে আপনি এখানে একা একা কি করছেন? কোথায় যাবেন? আমি ট্রেন মিস করেছি। স্টেশন মাস্টারের ঘরটা একটু দেখিয়ে দেবেন? আমি এখানকার স্টেশন মাস্টার, সমরেশ দত্ত। ভদ্রলোক নমস্কার করলেন। আর এ হলো এখানকার পয়েন্টসম্যান মনোহর। আজ রাতে শেষ মালগাড়িটা পাস করিয়ে আমরা কোয়ার্টারে ফিরছি। আমিও দুজনকে প্রতি নমস্কার করে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখানে কি বৈদ্যুতিক আলো নেই? স্টেশনের ল্যাম্পপোস্টে কেরোসিনের বাতি? আপনাদের হাতেও তো লণ্ঠন। দুজনে হতভম্বের মতো একবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করল। কি বললেন আগে? বৈদ্যুতিক আলো? বলেন কি বাবু? খানিকক্ষণ চুপ করে থেকে পয়েন্টসম্যান মনোহর নিচু গলায় বলল, বৃষ্টি পড়লে আকাশে বিদ্যুৎ চমকায় বলে জানতাম, কিন্তু মেঘের বিদ্যুৎ দিয়ে লণ্ঠন জ্বালানো যায় এমন পাগলের প্রলাপ তো কুসমিল কালেও শুনিনি। আমি বুঝেছি আপনি কি বলতে চাইছেন। মাঝখানে ফোরন কাটতেন সমরেশবাবু। আপাতত ওইসব বিলাসিতা বড় বড় শহর পর্যন্তই এসেছে, কিন্তু এই এদো গ্রাম অঞ্চলে বৈদ্যুতিক আলো আশা করাটা চরম মূর্খামি বটে। নিজেকে একাধারে পাগল আর মূর্খ বললে কার আর মাথা ঠিক থাকে? আমারও গা পিত্তি জ্বলে উঠল। তবে এই মুহূর্তে আমি পড়েছি মহা ফাঁপড়ে। এমন দুর্যোগে এই দুজনেই আমার কাছে আসার একমাত্র কিরণ, তাই এদের চটালে চলবে না। তার চেয়ে বরং আলোর প্রসঙ্গ বাদ দেওয়াটাই শ্রেয়। সমরেশবাবু, জায়গাটার নাম কি? স্টেশন মাস্টার দূরে আঙুল দেখালেন। প্ল্যাটফর্মের এক প্রান্তে লোহার এক ক্ষয়িষ্ণু হলুদ বোর্ড, তাতে ঘষা ঘষা কালো হরফে স্টেশনের নাম। কেরোসিন বাতি আর জ্যোৎস্না মিশ্রিত আলোয় অতি কষ্টে পাঠ করলাম নামটা, বকুলডাঙ্গা হল্ট। তা মশাই, কোথায় যাওয়া হয়েছিল শুনি? আর কি যেন একটা বলছিলেন, ট্রেন মিস করেছেন না কি যেন? হ্যাঁ, আমি যাচ্ছিলাম হাওড়া আমার বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। বোতলে জল ভরতে নেমেছিলাম এইখানে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা ছেড়ে দেয়। আমার অনেক লাগেজ ট্রেনে রয়েছে, দেখুন না যদি সেগুলো কোনোভাবে উদ্ধার করা যায়। পৌর স্টেশন মাস্টার খানিকক্ষণ মাথা নিচু করে কি একটা ভাবলেন। দেখুন, এত রাতে তো আমার পক্ষে কিছু করা সম্ভব না। কাল সকালে এসে আমি না হয় ওই টরেটক্কার মাধ্যমে হাওড়ার স্টেশন মাস্টারকে একখানা টেলিগ্রাম পাঠিয়ে দেবো। কল দেখি আপনার সব মালপত্রগুলো কিভাবে কি করা যায়। টেলিগ্রাম কেন? আপনাদের কাছে মোবাইল নেই বুঝি?
একবার ওনাকে মোবাইলে সব কিছু জানিয়ে দিলেই তো হয়। মোবাইল? সেইটা আবার কি? মোবাইল মানে মোবাইল? আরে মোবাইল ফোন। দুজনে আবার বেশ কিংকর্তব্য বিমূঢ় চোখে আমার দিকে তাকালো। মশাই কি নেশা টেশাও করেন? আমাকে দেখে আপনাদের নেশাখোর মনে হয় নাকি? একটা সমস্যায় পড়েছি, কোথায় আপনি সেটা নিরসন করবেন তা না। বুঝেছি। চিন্তা নেই, আজ রাতটা আপনি আমার ঘরেই কাটিয়ে দিন। ওখানে গ্যাংম্যান হরিয়া আছে, ভারী মজার মানুষ। ভোরের আলো ফুটতে আর বড়জোর ৩-৪ ঘন্টা বাকি। এইটুকু সময় দিব্যি হরিয়ার সঙ্গে গল্প করে কাটিয়ে দিই। তারপর সকালে আমি এসে কিছু একটা ব্যবস্থা করছি। প্ল্যাটফর্মে মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর চোখের সামনের সমস্ত দৃশ্য এক লহমায় পাল্টে গেছে। এই কথাটা আর স্টেশন মাস্টারের কাছে ভাঙলাম না। বৈদ্যুতিক আলো আর মোবাইল ফোনের কথা শুনে এরা আমার মানসিক ভারসাম্য সম্পর্কে ইতিমধ্যেই যথেষ্ট সন্দিহান হয়ে পড়েছে। এরপর এইসব গল্প টল্প শুনলে এরা দুজন মিলে নির্ঘাত আমাকে কোনো রাঁচিগামী ট্রেনে তুলে দেবে। আরে কি হলো মশাই, কি এত আকাশ কুসুম ভাবছেন? আসুন আমার সঙ্গে, রাতটা আমার ঘরেই কাটাবেন। তালি দেওয়া ছিমছাম ছোট্ট ঘর, কোনায় একজন লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে বসে আছে। কুলুঙ্গির উপর মিটমিট করে জ্বলতে থাকা কুপির আলোয় মুখটা ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না। হরিয়া, সমরেশবাবু ওকে উদ্দেশ্য করে হাত পারলেন। बाबू साहेब आज राते यहीं रुकेंगे, इनका ध्यान रखना। চাদর মুড়ি দেওয়া লোকটা ইতিবাচক মাথা নাড়ল। সমরেশবাবু আর মনোহর বিদায় নিলেন। আমিও ঘরের এক পাশে রাখা কাঠের প্যাটরার উপর বেশ গুছিয়ে বসলাম। বাবু কি কোনো ঝামেলায় পড়েছে? হরিয়ার গলা শুনে বুকটা ছ্যাঁত করে উঠল। এমন কর্কশ স্বর জীবনে কখনো শুনিনি, যেন আস্ত একখানে স্টিম ইঞ্জিন গলায় পুড়ে রেখেছে। বললেন না তো বাবু, কোনো ঝামেলা হয়েছে কি? খানিক ইতস্তত করে ওকে সমস্ত ঘটনা প্রথম থেকে খুলে বললাম। কিছুক্ষণ চুপ করে থেকে হরিয়া বলল, আপনি চিন্তা করবেন না, স্টেশন বাবু বহুত কাম কাদমি আছে, কিছু একটা উপায় জরুর বের করবেন। কথায় কথায় জানলাম হরিয়ার ভিটে বিহারের পূর্ণিয়া জেলায়। পেটের দায়ে 20 বছর পূর্বেই এসেছিল এই বঙ্গদেশে। স্ত্রী এবং 3 ছেলে মেয়ে আজও পূর্ণিয়াতেই থাকে। বছরে একবার করে হরিয়া নিজের গ্রামে যায়। তাছাড়া ও সারাটা বছর কাটে ছোট্ট হল্টেই। ছোট্ট স্টেশনের স্টাফ খুবই কম, গ্যাংম্যানের কাজও যথেষ্ট দায়িত্বপূর্ণ, তাই বেশি কামাই করা চলে না। সমরেশবাবু ঠিকই বলেছিলেন। কণ্ঠস্বর ভয়াবহ হলেও লোকটা কিন্তু সত্যিই মজার। এতদিনে হিন্দি মেশানো ভাঙাচোরা বাংলা বলতেও শিখে গেছে হরিয়া। আপাত দৃষ্টিতে হরিয়াকে দেখে মোটামুটি বিশ্বাসী বলে মনে হলো। আসল কথাগুলো কি একে বলা চলে? বলে দেখব একবার, তারপর যা থাকে কপালে। আচ্ছা হরিয়া, একখানা কথা তোমাকে বলতে চাই। কথা দাও স্টেশন বাবু বা মনোহরকে একথা বলবে না। কৌন সা বাত বাবু? সব কিছু বললাম, পা পিছলে পড়ে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব। হরিয়া নীরবে পুরোটা শুনল। অন্ধকারে মুখটা পরিষ্কার ঠাহর না হলেও কুপিবাতির ম্লান আলোয় বুঝলাম লোকটা ঠোঁট বেঁকিয়ে অল্প হাসল। ইয়ে বকুলডাঙ্গা হল্ট হ্যাঁ বাবু, ইহা এমন আরও বহুত জিনিস দেখতে পাবেন। দেখছেন না, এই রাতে হরিয়া মাহাতো ছাড়া স্টেশনে एक भी आदमी नहीं, एक भिखारी तक नहीं। সাধে কি স্টেশন বাবু আর মনোহর রাতের আখাড়ি মালগাড়ি পার করিয়ে এখান থেকে চম্পট দেয়। এই সময় ইহা কুত্তা বিল্লিও ঘোরে না, ইনসান তো দূর কি বাত। কেন, কোনো ভয় টয় আছে নাকি?
ভয়? হ্যাঁ, ভয়ই বলতে পারে। পहिले এটা একটা আম স্টেশনের মতো ছিল, কিন্তু একটা দুর্ঘটনার পর থেকে এই স্টেশনে সব কুছ বদলে যায় বাবू। কিরকম দুর্ঘটনা? 5 साल पहले का घटना बाबू। यहाँ से थोड़ा दूर पे रेलेर क्रॉसिंग আছে। वहाँ রেল লাইনে কিছু একটা গড়বড়ি হয়েছিল। তখনকার স্টেশন বাবু একজন গ্যাংম্যান और একজন পয়েন্টম্যানকে নিয়ে সেটা ঠিক করতে গেছিল। সব কাজ ঠিকঠাক করে ও तीनों लोग লাইনের ধার দিয়ে पैदल স্টেশনে ফিরছিল, কিন্তু এক জায়গায় এসে ও तीनों अचानक রেলে কাটা পড়ে যায়। ওদের কাটা পড়াটাও বহুত আজীব ছিল বাবু। যারা সামনে সে দুর্ঘটনা দেখেছিল তারাই বলেছে যে ও तीनों লাইনের অনেক দূর দিয়ে হাঁটছিল, लेकिन কোনো শয়তানি শক্তি যেন तीनोंকে ধাক্কা মেরে লাইনের উপর ফেলে দিয়েছিল। উল্টো দিক থেকে আসছিল ডাউন মেল। बस एक ही झटक में तीनों का खेल खत्म। उस घटना के बाद से यहाँ रात के समय बहुत बहुत कुछ देखते पावा যায় বাবু। এতক্ষণে আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। কি বলছে হরিয়া? আগেই তো ঝামেলার অন্ত ছিল না, এখন আবার ভূতের দৌরাত্ম। আপনিও ওদের দেখেছেন বাবু, শুধু শুধু চিনতে পারেন নাই। ও লোক किसी का नुकसान करे ना बाबू, শুধু নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দেয়। দেখা পেয়েছি কিন্তু চিনতে পারিনি। মানে ওরা কারা? ওরা হলো সমরেশ বাবু, মনোহর আর হরিয়া মাহাতো। এক ঝলক ঠান্ডা বাতাসে হরিয়ার গা থেকে চাদরটা খুলে পড়ল। অল্প আলোর পরিষ্কার দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর পেট মূর্তি। তার হাতটা কনুয়ের নিচ থেকে কাটা পড়েছে, সেখান থেকে এখনো এখনো চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, ফোঁটা ফোঁটা তাজা রক্ত। মাথাটা একদিকে বিশ্রীভাবে থেতলে গেছে, ভাঙাচোরা দাঁতগুলোর ফাঁক দিয়ে চুলে পড়েছে জিহ্বাটা। এছাড়াও শরীরে অজস্র জায়গায় কাটা ছেঁড়া। হরিয়া হাসছে, খল খল করে হাসছে। ঠিক তখনই উল্পি পাতির শিখাটাও দুইবার টপ টপ করে নিভে গেল। পুরো ঘরটা তলিয়ে গেল অন্ধকারের আকুল সমুদ্রে। এতক্ষণে যেন আমার সম্বিত ফিরল। গা ঝাড়া দিয়ে এক লাফে বেরিয়ে এলাম ঘর থেকে। তারপর কোনো দিকে না তাকিয়ে অন্ধের মতো ছুট লাগাল। পিছন থেকে তখনও ভেসে আসছে হরিয়ার কণ্ঠস্বর। এখন যেন ওর গলাটা আরো আরো কয়েক গুণ বেশি কর্কশ শোনাচ্ছে। बकने का कुछ नहीं होगा, किशन बाबू जिंदा नहीं बच पाया, ना मनोहर और नहीं मैं। यहाँ से कोई जिंदा बच के वापस ही नहीं जाता बाबू, तू भी नहीं जाएगा। কতক্ষণ ধরে এই অচেনা মফস্বলের পথে ঘাটে উদ্ভ্রান্তের মতো দৌড়িয়ে বেরিয়েছি, তার খেয়াল নেই। ছুটতে ছুটতে এক জায়গায় এসে থপ করে মাটিতে বসে পড়লাম। পা দুটো আর সঙ্গ দিচ্ছে না, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। মনে হয় এর চেয়ে বেশি ছুটলে মুখ দিয়ে রক্ত উঠে মরব। কথা বলার শক্তিটুকু আর নেই। অনতি দূরেই চোখে পড়ল একটা আলো। কোনো মতে ক্লান্ত শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে চললাম সেই দিকে। আরে এইটা তো একটা লেভেল ক্রসিং, এখানেও কোনো জমি মনীষী নেই। এই ক্রসিংয়ের কথাই কি বলছিল হরিয়া? দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব 7-5 ভাবছি। হঠাৎ ঘাড়ে কারো তপ্ত নিঃশ্বাস অনুভব করলাম। কিছু বুঝে ওঠার আগেই পিঠে এসে পড়ল হাতুড়ির মতো এক প্রবল ধাক্কা। কাল সামলাতে পারলাম না, হুড়মুড়িয়ে সোজা গিয়ে পড়লাম রেল লাইনের উপরে। উঠে বসতেও পারছি না। অদৃশ্য কেউ যেন বুকের উপর চেপে বসে জোর করে শুইয়ে রেখেছে আমাকে।
শরীরের সমস্ত বল প্রয়োগ করেও সে বায়বীয় সত্তাকে বুকের উপর থেকে ঠেলে উঠানো যাচ্ছে না। ঠিক তখনই দূর থেকে কানে এলো ট্রেনের হর্ন। মুখে আছড়ে পড়ল ইঞ্জিনের চোখ ধাঁধানো আলো। তন্নিপার গতিতে আমার দিকে ধেয়ে আসছে একটা মেল ট্রেন। চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা লাগতেই হুঁশ ফিরল। ভোরের আলো ফুটেছে। আমি বকুলডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মেই পড়ে আছি। পরম যত্নে আমার মাথাটা কোলে নিয়ে বসে আছেন একজন পুরুষ। ভালো করে তার মুখের দিকে তাকাতে ধর্মড়ি উঠে বসলাম। এ কি বাবা, তুমি? ইরে খোকা, ভেবেছিলি শ্মশানে দাও করে এসেছিস বলে তোর এই পাপটা চিরকালের জন্য উবে গেছে? তবে যে আমি ক্রসিং, রেললাইন, ট্রেন। তুই ভয়ের চোটে জ্ঞান হারিয়েছিলি। ভিতর ডিম কোথাকার, এখনো বুঝতে পারলি না? আরে এখন তো তুই আমাদের জগতে চলে এসেছিস রে। এখানে কেউ ট্রেনে কাটা পড়ে না, আগুন আমাদের পোড়াতে পারে না, তলোয়ার আমাদের কাটতে পারে না। আমরা অবিনশ্বর। এতক্ষণে লক্ষ্য করলাম বাবার পাশে আরও 3 জন দাঁড়িয়ে আছে। স্টেশন মাস্টার সমরেশ দত্ত, পয়েন্টসম্যান মনোহর আর গ্যাংম্যান হরিয়া। সমরেশবাবু আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আপনি জানেন প্ল্যাটফর্মের পিছলে পড়ার পরেই সমস্ত দৃশ্য কেমনভাবে ভোজবাজির মতো বদলে গেছিল? কিভাবে এক নিমেষে অন্য দুনিয়ায় পৌঁছে গেছিলেন আপনি? আমি দিচ্ছি উত্তরটা, এই দিকে আসো। সমরেশবাবু আমার হাতটা ধরে নিয়ে এলেন প্ল্যাটফর্মের ধারে। লাইনের উপর এক জায়গায় আঙুর দেখালেন তিনি। ওই দেখুন, কিছু বুঝতে পারছেন? দুটো লাইনের মাঝখানে পড়ে রয়েছে একটা দলা পাকানো রক্তাক্ত মাংসপিণ্ড। ট্রেনের চাকার তলায় পিষ্ট হয়ে এমনই অবস্থা হয়েছে লাশটা যে এখন শনাক্ত করাই মুশকিল। তবে লাশের রক্তমাখার ডান হাতের মধ্যমায় জল জল করা হীরের আংটিটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না এ মৃতদেহ আসলে কার। এবার একটু একটু করে সবটা স্বপ্নের ঘোরের মতো মনে পড়ছে। প্ল্যাটফর্মে নেমে কল থেকে বোতল ঘুরছিলাম। ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। দৌড়ে বগিতে উঠতে গিয়েছিলাম, কিন্তু বেচা প্ল্যাটফর্মে পা ওড়কে সোজা গিয়ে পড়েছিলাম ট্রেনের তলায়। মুহূর্তের মধ্যে লোহার চাকাগুলো খণ্ড খণ্ড করে দিয়েছিল আমার শরীরটা। ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্স মাই সান। বাবা আমাকে বুকে জড়িয়ে ধরলেন। মৃত্যুর পরে এই সমান্তরাল জগতে তোকে আমরা স্বাগত জানাই। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।